বিএলও অ্যাপ, সেই বিএলও অ্যাপে একবার ফর্ম আপলোড করার পরেও যদি প্রয়োজন হয় এবার থেকে এডিট করা যাবে। অর্থাৎ বিএলও অ্যাপ আরো মডিফাই করা হলো, আরো আপগ্রেড করা হলো। বিএলও অ্যাপে যদি কোনো ফর্ম একবার আপলোড করার পর এতদিন এডিট অপশন ছিল না, এবার এডিট অপশন চালু হয়ে গেল। আমার সঙ্গে সোমরাজ হচ্ছে সরাসরি। সোমরাজ, খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হচ্ছে বলে বিএলওদের একাংশ জানাচ্ছেন বারবার, এবং এই তাড়াহুড়োর মধ্যে কাজ করতে গিয়ে তারা বেশ কিছু সমস্যায় পড়ছেন। যেমন কখনো কখনো সার্ভার স্লো হয়ে যাচ্ছে, কখনো কখনো সার্ভার কাজ করছে না। তো এই তাড়াহুড়োয় কাজ করতে গিয়ে ভুল হচ্ছে বলে মনে করছে কমিশন। মানে কোথাও একটা তড়িঘড়ি কাজ করার একটা প্রবণতা তৈরি হয়ে গেছে, যার মধ্যে দিয়ে ভুল হতে পারে বলে মনে করছে কমিশন। তাই কি কমিশনের এই নতুন সিদ্ধান্ত, এই অ্যাপে এবার এডিট অপশন থাকছে? দেখো, কি কারণে এই সিদ্ধান্ত সেটা কমিশনের তরফে এখনো স্পষ্টভাবে না বলা হলেও প্রথমত লাগাতার বিভিন্ন রাজনৈতিক দলের তরফে অভিযোগ, বিএলও অ্যাপে বুথ লেভেল অফিসাররা যে এসআইয়ের ফর্ম আপলোড করছেন এবং ডিজিটাইজড করছেন, সেই অ্যাপে যে ফর্মগুলি তারা করছেন সেই ফর্মগুলিতে কোথাও না কোথাও গলদ রয়েছে, এই সংক্রান্ত অভিযোগ একাধিক রাজনৈতিক দলের তরফে রয়েছে। অবশ্যই দ্বিতীয়ত তুমি যে কারণটা বললে যে তাড়াহুড়োয় বুথ লেভেল অফিসারদের একের পর এক ফর্ম আপলোড এবং ডিজিটাইজেশন করতে হচ্ছে, একাধিক ক্ষেত্রে ইন্টারনেট সমস্যা করছে, একাধিক ক্ষেত্রে বিএলও অ্যাপ স্লো গতিতে চলছে, সেই কারণেও তারা তাড়াহুড়ো করে করছেন। এক্ষেত্রে তাড়াহুড়ো করে করার দরুনও বিভিন্ন সময় সমস্যা তৈরি হতে পারে, ভুল দেখা দিতে পারে। আর সেই ভুল শোধরানোর জন্যই কিন্তু নির্বাচন কমিশনের তরফেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে সন্ধ্যের পর বিএলও অ্যাপেই এডিট অপশন চালু হয়ে যাবে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। যে এডিট অপশানে ইআরওরা অর্থাৎ প্রত্যেকটি বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা তাদের অধীনে যত সংখ্যক বুথ লেভেল অফিসার কাজ করছেন সেই বুথ লেভেল অফিসাররা যে ফর্মগুলি আপলোড করছেন বা ডিজিটাইজেশন করছেন, সেখানে কোথাও কোনো গলদ তারা দেখতে পেলে সেখানে ইআরওরা এডিট করতে পারবেন এবং বুথ লেভেল অফিসারদের জানাতে পারবেন। সেক্ষেত্রে ইআরওরাও সাবমিট করতে পারেন, বুথ লেভেল অফিসাররা আবার সাবমিট করতে পারেন। অর্থাৎ যে ক্ষমতা বুথ লেভেল অফিসারদের হাতে ছিল সেই ক্ষমতা আবার ইআরওদের হাতেও কিছুটা দিয়ে দেওয়া হলো। তার কারণ বুথ লেভেল অফিসাররা যে কাজ করছেন সেই কাজে যদি কোথাও কোনো গলদ না হয় তার জন্য ইআরওরাও সেটা সার্টিফাই করবেন। অর্থাৎ ইআরওরাও প্রত্যেকটি বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা তারাও সেটা দেখে নেবেন। আর এই কারণে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে সন্ধ্যের পর বুথ লেভেল অফিসারদের জন্য যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে এই এডিট অপশন দিয়ে দেওয়া হবে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। সঙ্গে থাকো সোমরাজ, সঙ্গে থাকো। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, এই এসআইআর চলাকালীন 21 লাখ মৃত ভোটারের হদিশ মিলল। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, এই 21 লাখ ভোটারের হদিশের বিষয়ে একটু ডিটেলে জানতে চাইবো। অর্থাৎ কমিশনের কাছে কি কি তথ্য এলো? দেখো, কমিশন কিন্তু এসআইআর প্রক্রিয়ার অধীনে যবে থেকে ফর্ম আপলোড এবং ডিজিটাইজেশনের প্রক্রিয়া শুরু হয়েছে, যবে থেকে বিএলওরা এই তো কাজ শুরু করেছেন, তবে থেকেই কিন্তু মৃত ভোটারদের তালিকা প্রস্তুত করার নির্দেশ কমিশনের তরফে দেওয়া হয়েছিল। গত শনিবারের বৈঠকেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে মৃত ভোটারদের তালিকা প্রস্তুত করে দ্রুত তা আপলোড করতেই হবে এবং কেন সময় লাগানো হচ্ছে তা নিয়েও সওয়াল করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আজ সকাল 8টা পর্যন্ত মৃত ভোটারদের যে তালিকা এখনো পর্যন্ত প্রস্তুত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রাজ্যে এখনো পর্যন্ত মৃত ভোটারের সন্ধান পাওয়া গেছে 21,05,369, যার মধ্যে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় সব থেকে বেশি পার্সেন্টেজ অর্থাৎ শতাংশের নিরিখে। তার কারণ উত্তর কলকাতায় যত ভোটার রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে 6.74% উত্তর কলকাতায় মৃত ভোটারের সন্ধান পাওয়া গেছে। দক্ষিণ কলকাতায় যত ভোটার রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে 5.93% দক্ষিণ কলকাতায় মৃত ভোটার রয়েছে। এছাড়াও জেলা ভিত্তিক পরিসংখ্যানও তৈরি করছে কমিশন। সেই জেলা ভিত্তিকে দেখা যাচ্ছে, বিশেষ করে তুমি যদি মুর্শিদাবাদ জেলা দেখো, সেই মুর্শিদাবাদ জেলাতেও দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ডেথ ভোটার মোট ভোটারের নিরিখে 1.55%। মালদা জেলায় দেখা যাচ্ছে, মালদা জেলা যদি ধরি, মালদা জেলায় দেখা যাচ্ছে মৃত ভোটারের সংখ্যা মোট ভোটারের অনুপাতে 1.66%। আবার দক্ষিণ দিনাজপুর জেলায় দেখা যাচ্ছে মৃত ভোটারের সংখ্যা মোট ভোটারের অনুপাতে 4.63%। ফলত
মৃত ভোটারের যে সংখ্যা সেই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। রাজ্যে গত শনিবার পর্যন্ত ছিল 18 লাখ, আজকে সকাল 8টা পর্যন্ত তা বেড়ে দাঁড়ালো 21 লক্ষেরও বেশি এবং কমিশনের আধিকারিকরা বলছেন যে এই সংখ্যা আরও বাড়বে এবং সেই কারণে আজও ফের রাজ্যের বিভিন্ন জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে এই মৃত ভোটারদের তালিকা প্রস্তুত করতে আরও সক্রিয় হতে হবে এবং সেই তালিকা আরও নিখুঁতভাবে তৈরি করে আপলোড করতে হবে, এমনটাই সিও দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ। সাংসদ দোলা সেন সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিলেন যে এসআইআরে আমাদের রাজ্যে ব্যাপক হারে তালিকা থেকে নাম বাদ যাচ্ছে। তো সে প্রসঙ্গে যখন জানতে চাওয়া হলো তখন নির্বাচন কমিশন হলফনামা দিল। এই হলফনামায় কি আছে জানবো। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, নির্বাচন কমিশন কি মানছে যে আমাদের রাজ্যে ব্যাপক হারে ভোটার তালিকা থেকে ভোটারের নাম বাদ যাচ্ছে? একেবারেই না। দেখো, জাতীয় নির্বাচন কমিশনকে একটি হলফনামা দিতে বলা হয়েছিল 1 ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ আদালতের তরফ থেকে। সেই হলফনামায় জাতীয় নির্বাচন কমিশন তারা জানিয়েছে এই যে প্রচুর সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার যে বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সেটি কোট অ্যান্ড কোট অতিরঞ্জিত করে তথ্য তুলে ধরা হয়েছে। এটা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দাবি করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গেই তারা এই অভিযোগও করেছেন যে নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে এই তথ্য অনেক বেশি বাড়িয়ে বলা হচ্ছে। সাংবিধানিক এখতিয়ার কতটা রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের এই এসআইআর করার ক্ষেত্রে সেটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল দোলা সেনের যে আবেদন ছিল সেখানে, এবং সেখানেই তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে টিএন সেশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটি মামলার যে রায় এবং তার সঙ্গে সঙ্গে যে সাংবিধানিক অধিকার তাদের রয়েছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তারা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে পারেন এবং সেটা তারা বিভিন্ন সময়ে তারা সেই এসআইআর করে এসেছেন। ফলে এই মামলার যে শুনানি রয়েছে আগামী 9 ডিসেম্বর এবং সেই দিনই কিন্তু এই বিষয়টা আরও স্পষ্ট হয়ে উঠে আসবে যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে হলফনামায় যা বলা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আদালতের সামনে কী কী বক্তব্য আরও পেশ করা হচ্ছে এই বাংলার এসআইআর নিয়ে। ওইতে আরও একটি বিষয় আজ সুপ্রিম কোর্টে আরও একটি বিষয়, তা হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারা বাংলার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। কেন? তাদের কি বক্তব্য? দেখো, সিএএ-তে তাদেরকে প্রোটেকশন তারা পাচ্ছেন না, যদিও এই মানুষরা তারা 2014 সালের আগেই ভারতে এসেছিলেন এবং তারা ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে আমাদের পড়শি দেশ বাংলাদেশ থেকে ভারতে এসে তারা শরণাপন্ন হয়েছিলেন এবং তাদের পিটিশনে যেটা তারা জানানো হয়েছে যে তারা সিএর যে প্রোটেকশন সেটা তাদেরকে দেওয়া হোক এবং একই সঙ্গে এসআইআরে যেন তাদের অন্তর্ভুক্তি করা হয় সেই আবেদন তারা জানিয়েছেন। সর্বোচ্চ আদালতের তরফ থেকে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে আজকে এই মামলার শুনানি ছিল এবং প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি এই বিষয় নিয়ে আলাদা করে খুব মন্তব্য না করলেও তিনি এটা বলেছেন যে প্রত্যেকটি কেস টু কেস ভিত্তিতে নাগরিকত্বের বিষয়টি খতিয়ে দেখার বিষয় রয়েছে এবং ধর্মের ভিত্তিতে আলাদা করে কোনো বাড়তি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম কানুন সেটা খতিয়ে দেখার জায়গা আছে। যদিও তিনি নোটিশ জারি করেছেন সব পক্ষকে এবং 9 তারিখ যেদিন বাংলার এসআইআর মামলার শুনানি রয়েছে সেদিনই এই মামলাটিরও শুনানি করবেন বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ।